৩৬ জুলাই ফ্যাসিবাদের বিদায়কে কেবলমাত্র অভ্যুত্থান নয়, তার চেয়েও বেশি কিছু মনে করেন স্বৈরাচারী হাসিনা সরকার এবং তাদের বিদেশি দোসরদের হাতে দীর্ঘদিন গুম থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রত্যাশিত রাষ্ট্র নির্মাণে রাষ্ট্রে আমূল সংস্কার জরুরি জানালেও সেই সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জটিলতা বাড়বে বলেও মনে করেন বিএনপির এই নেতা। মাহবুব সৈকত আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। শত শহীদের রক্তস্নাত পথ ধরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন এক বাংলাদেশ। বিশ্লেষকদের মতে স্বৈরাচারী হাসিনা সরকার আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ধরে রাখতে গেল ১.৫ দশকে গণতান্ত্রিকামী মানুষের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যা করেনি, আর এজন্য ব্যবহার করেছে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে থাকা মানুষের মনে ভয় ধরিয়ে দিতে যে সকল অগণন মানুষকে গুম করা হয়েছিল তাদেরই অন্যতম সালাউদ্দিন আহমেদ। অভ্যুত্থান পরবর্তী বিষয়ে এ নিয়ে কথা হয় তার সাথে। দেশ ফেরা উন্মুক্ত হয়েছে, আমি এটাকে অভ্যুত্থানের চেয়ে বেশি কিছু বলতে চাই। এটা একটি রক্তাক্ত বিপ্লব, শত সহস্র শহীদের রক্তস্নাত বাংলাদেশ। এখন এই বিপ্লবকে সফল করতে হবে, সার্থক করতে হবে, অর্থবহ করতে হবে প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। এমনভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে যাতে কোনোদিন আর এই দেশে ফ্যাসিবাদের জন্ম না হয়, স্বৈরশাসকের জন্ম না হয়। বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগ দেশের সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছে অভিযোগ করে তার সংস্কার জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে সংবিধানকে আওয়ামী সরকার কাটাছিড়া করতে করতে এটাকে তারা দলের গঠনতন্ত্রে পরিণত করেছে। আমরা জাতির সামনে প্লেস করেছি ৩১ দফা। সে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য রাষ্ট্র সংস্কার এর রূপরেখা আমরা প্রদান করেছি। সেটার মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, যেমন বিচার বিভাগীয় সংস্কার আমরা চাই, প্রশাসনিক সংস্কার দরকার, নির্বাচন কমিশনের এমন একটি স্থায়ী সংস্কার দরকার যাতে করে যেই দলই ক্ষমতায় আসুক সেটার জন্য নিউট্রাল ভূমিকা স্বাধীনভাবে কাজ করতে পারে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের করা কমিশনের কাজ কি হবে এবং তার বাস্তবায়নও বা কারা করবে তারও ব্যাখ্যা দেন তিনি। কিন্তু এটার প্রক্রিয়া হচ্ছে যে কমিশনগুলো আপনারা বসাতে পারেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার বসাতে পারে। তারা বিভিন্ন সুপারিশ প্রণয়ন করবে, সমাজের বিভিন্ন স্তরের লোকজনদের সাথে কথা বলে, বিশেষজ্ঞদের সাথে কথা বলে প্রপোজালগুলো, রিকমেন্ডেশনসগুলো আসবে। তখন এগুলো রাজনৈতিক দলগুলোকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে অঙ্গীকার হিসাবে, প্রতিশ্রুতি হিসাবে প্রদান করতে হবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই সমস্ত সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। সেইটুক পর্যন্ত হতে পারে। পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় দরকার। সেটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের কাজ নয়, সেটা নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ। যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন এই রাজনীতিবিদ। মনে রাখতে হবে যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন এখন রাষ্ট্র ক্ষমতায় থাকলে বিভিন্ন বিষয়ে জটিলতার সৃষ্টি হয়, আন্তর্জাতিক মণ্ডলে, ব্যবসা বাণিজ্যে, সর্বত্র, তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা উচিত। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৫০ গজের বাইরে হলে আপত্তি থাকবে না। সকালে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে তলবের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। তিনি বলেন, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত। বিস্তারিত রিপোর্টে রাকিব হাসান। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত সমঝোতা স্মারক সই হয়েছে 4টি। সমঝোতা স্মারক অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে ডিফেন্স পটেনশিয়ালিটি আছে এমন কোনো কাজ করতে পারবে না
কোনো দেশ। একই সঙ্গে শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের কাছ থেকে নিতে হবে সম্মতি। তবে বিগত সরকারের সুযোগ দেওয়ার কারণে এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমানার মধ্যে 3271 কিলোমিটার বেড়া দিয়েছে ভারত, যা করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এখন হচ্ছে কি আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের এখানে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো বুঝি কি লালমনিরহাটে। এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। নতুন করে ভারতকে সীমান্তে আর কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কাজগুলি তো আমরা করতে দিব না, এই কাজগুলি করতে দিব না, বাট একটা জিনিস হলো একটু খেয়াল রাখতে হবে, 3 বিঘা করিডোরের ভিতরে যে দহগ্রাম আঙ্গার পোতা ওইটা পুরো পেটের ভিতরে চারোদিক দেওয়া, আমরা হলো একটা মাঝখানে খালি যে আমাকে একটু এরকম একটা স্পেসেজ আছে, এগুলো একটু আমাকে ট্যাক্সফুলি করতে হয়। এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। We have an understanding with regard to fencing the border for security. Our 2 border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে এবছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে তিনি একথা জানান। পরে লেবার পার্টির সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্ভোগের কারণ হয় এমন কাজ করে জনপ্রিয়তা অর্জন করা যায় না। সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার বিষয়ে 2 দেশের মধ্যে আলোচনা হওয়া উচিত। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও ইইউর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। লেবার পার্টির সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। আমরা আশা করছি তারা জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে এবং তারা যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যেতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করবে। কাঁটাতারের বেড়া করতে পারেন তারা, এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা চিন্তা করতে পারেন, কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সেই বেড়ায় ফেলানি ঝুলিয়া ঝুলে থাকবে, এটা গ্রহণযোগ্য না। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে 2 প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।
জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে বলেও জানান তিনি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ইসির মূল ভাবনা, এই নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করা ঠিক হবে না। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। আইন বাতিলে সরকারকে চিঠি দেওয়া হবে। ইনিশিয়েটিভের আলোকে যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে ধারণ করে আইনি পরিবর্ধন সাধনের ব্যাপার আছে। তারপরে আপনাকে আমাদের ওয়েদার ফ্যাক্টরটাকে নিতে হবে যে বাংলাদেশে সাধারণত একটা উইন্ডোতে আমরা ইলেকশন অ্যাভয়েড করে থাকি, এবং তারপরে জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায়, একটা ডেট যখন হয়ে যায়, তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সো এই সব কিছু বিবেচনা করে কতটুকু করা যাবে কিনা, করলে কখন করা যাবে, লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড উইল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপর্যাদা পদের কমিশনড কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেটি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 14 জানুয়ারি থেকে 60 দিন অর্পণ করা হলো। এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ জনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করার অভিযোগে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলোর তদন্তেরও দাবি জানান। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আহ্বান জানান ইউনূস। আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, টিউলিপ লন্ডনে যেসব সম্পদ ব্যবহার করেন সেসবেরও তদন্ত হওয়া উচিত। যদি প্রমাণিত হয় এসব সম্পদ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তবে ফেরত দেওয়া উচিত। ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে টিউলিপ ও তার পরিবারকে দেয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, ব্রিটিশ সরকারের ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের লন্ডনের বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি করা কিনা তা তদন্ত হওয়া উচিত। ডক্টর ইউনূস বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না। এদিকে সানডে টাইমস জানিয়েছে, তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে টিউলিপ সিদ্দিক বছরের পর বছর ধরে একটি বাড়িতে বসবাস করছেন, যে বাড়িটি 2 বাংলাদেশি ব্যবসায়ীর একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ এ ধরনের আর্থিক অস্বচ্ছতা এড়াতে তিনি সবসময় কথা বলতেন। সানডে টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনা শাসনামলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন এবং আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। তার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তবে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছেন। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। এদিকে যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনস দেশটির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেছে দুদক। অনিয়মের মাধ্যমে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের ঘটনায় রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক সহ রাজুকের কর্মকর্তা মিলিয়ে 16 জনকে আসামি করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুল এলাকায় গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুর রহমান আবির আছেন বিস্তারিত রিপোর্টে। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করানো হয় পুলিশ কনস্টেবল সুজনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসেছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। 23 জানুয়ারি উক্ত মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ ধার্য করা হয়েছে। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা অগ্রগ চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে। কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান প্রসিকিউশন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ট্যাক্সের টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে বলেও উল্লেখ করেন তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে খরচ কমানোর চেষ্টা চলছে। প্রেস সচিব বলেন, বাংলাদেশে গ্রোথের জন্য ট্যাক্সকে একটি পর্যায়ে নিতে হবে, সে প্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে। ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটাই স্ট্যাবল হবে। আর এক্সচেঞ্জ মার্কেট স্ট্যাবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা স্ট্যাবল থাকা। তা আপনি যেভাবে সরলভাবে দেখছেন এটা 1+1 করলে হয়তো বা 2 হয়, কিন্তু এটা কিন্তু এখানে যারা এই প্ল্যান যারা করেছেন, যারা এইটা তারা সবাই বোদ্ধা ইকোনমিস্ট, তারা জানেন তারা কি করছে। এশিয়া জুড়ে নরওয়ের পণ্য বিপণনের জন্য বাংলাদেশ হাব হিসেবে গড়ে তুলতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আর্ল্যান্ড গুল ব্রান্ডসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূত গুল ব্রান্ডসন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার তোস্তের একটি চিঠি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শক্তিশালী সমর্থন ব্যক্ত করা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা কামনা করেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা কিছু লোককে লাভবান করেছে, তারা ইউরোপ, আমেরিকায়, কানাডায় হাজার হাজার বাড়ি করেছে, গাড়ি করেছে। বিকেলে মৌলভীবাজারের কুরমা চা বাগান মাঠে চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি, কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটি ও চা ছাত্র যুব সংঘ উদ্যোগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শেখ পরিবারের কেউ হোক, আগামীর কেউ হোক, কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, আপনাদের জায়গা থেকে কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু সংখ্যায় বেশি না, ওরা 10-20টা লোক গলাবাজি করে ফাপড় নেয়, কিন্তু আপনারা যদি একটা বাগানের 10,000 লোক যান, ওরা ওদের জায়গা থেকে যান নিয়ে পালাবে। রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার রাতে মাল্টিপ্ল্যান সেন্টার সামনে এই ঘটনা ঘটে। সড়কের পাশে মাথায় হেলমেট ও মুখোশ পরে একদল যুবক ওই ব্যবসায়ী দুজনকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায়। হামলার শিকার 2 ব্যবসায়ী হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতাসামুল হক। সিসি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিন। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক
শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে, আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আপনারা 999-এ ফোন করবেন অথবা যে কোনোভাবে আমাদেরকে জানাবেন। রাজধানী ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মল থেকে প্রায় 159 ভরি স্বর্ণ চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। সেই সঙ্গে চুরি যাওয়া 50 ভরি 8 আনা গলিত স্বর্ণ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির এই কর্মকর্তা। তিনি জানান, গত 3 জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে গায়ে জড়ানো চাদর দিয়ে আড়াল করে মাত্র 20 সেকেন্ডে তালা কেটে ভেতরে প্রবেশ করে 5 জন। মাত্র 8 মিনিটের মধ্যে প্রায় 159 ভরি স্বর্ণ লোপাট করে উধাও হয়ে যায় চোরের চক্র। এক্ষেত্রে মোট 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্রম খাতের জন্য জাতীয় একটি অভিন্ন মজুরি কাঠামো প্রণয়নের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার পূর্ববর্তী কাজের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট শ্রম সংস্থা কমিশনের জন্য প্রস্তুত করে সুপারিশ এ ধরনের বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। সকালে শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকতর সংক্রান্ত সংস্থার উদ্যোগ, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবনা বিষয়ক আলোচনা সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সভায় শ্রম আইনে ট্রেড ইউনিয়ন চর্চা অবারিত করতে শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্তির ক্ষেত্রে শ্রমিকদের সই স্বাক্ষর থাকার শর্ত প্রত্যাহারের প্রস্তাব করা হয়। 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক বাংলাদেশে। 85% কোনো আইনি সুরক্ষা নাই, কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। কিন্তু এর মধ্যে আবার খুব দ্রুত গতিতে কিন্তু কর্মক্ষেত্র বেড়েছে, কর্মক্ষেত্রের বৈচিত্র্য এসেছে। নির্মাণ শ্রমিকদের কিভাবে ইনক্লুড করা যাবে বা গৃহ শ্রমিকরা কিভাবে যুক্ত হবে বা একজন হকার কিভাবে যুক্ত হবে, শুধু নামে দিয়ে দিয়েছে সমতা স্কিম, তার কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা রাখিনি আমরা। দর্শকের পর্যায়ে রয়েছে অর্থ ও বাণিজ্য সংবাদ। সকল ফ্লেভার ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পণ্যের উপর আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক ও অন্যান্য ডিউটি বৃদ্ধিতে বেভারেজ ইন্ডাস্ট্রি আরও সংকুচিত হবার আশঙ্কা করছেন এই খাতের সাথে জড়িত ব্যবসায়ীরা। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স এর ব্যানারে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে তারা জানান, নতুন করে এই করারোপের ফলে পণ্যের মূল্য আরও বৃদ্ধি পাবে, যা ভোক্তার উপর চাপ ফেলবে। এর ফলে কোম্পানিগুলোর আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও এই খাত থেকে ব্যাপক রাজস্ব হারাবে বলেও জানান ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অপারেশনাল ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম সহ দেশীয় এবং বহুজাতিক সকল বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিবাসন নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। দেশের ইমিগ্রেশন বিভাগ আর বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশে প্রবেশের অনুমতি দেবে না। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, রবিবার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, একটি সিন্ডিকেট ক্রীড়া ইভেন্টে যোগদানের অজুহাতে বাংলাদেশি নাগরিকদের দেশে আনার চেষ্টা করছে, শুধুমাত্র বিদেশিদের মালয়েশিয়ায় কাজ খোঁজার জন্য। গত অক্টোবরে সিন্ডিকেট 18 জন ক্রীড়াবিদকে নিয়ে এসেছিল। 21 থেকে 33 বছর বয়সী পুরুষদের অভিযান চালিয়ে আটক করা হয়েছিল। এছাড়াও একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাসপোর্ট এবং একটি আমন্ত্রণপত্র জব্দ করা হয়েছিল। ইমিগ্রেশন মালয়েশিয়ায় ক্রীড়া ইভেন্টে বাংলাদেশিদের প্রবেশাধিকার পরীক্ষা করার জন্য অন্যান্য সংস্থাগুলিকে নিয়োগ করবে। এনফোর্সমেন্ট বিভাগ সিন্ডিকেটের অবশিষ্টাংশগুলিকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে।